ডিয়ার স্টুডেন্টস, আজকে যে টপিকটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বায়োটেকনোলজি যে লাস্ট পার্ট যেটা পড়ে আছে সেটা হচ্ছে দুটো টপিক আছে, সেটা হচ্ছে কলোনি হাইব্রিডাইজেশন অ্যান্ড পলিমারেজ চেন রিয়াকশন টেকনোলজি, পিসিআর টেকনোলজি। তো চলো কলোনি হাইব্রিডাইজেশনটা প্রথমে দেখে নিই। আচ্ছা, কলোনি হাইব্রিডাইজেশন বলতে আমরা কী বলছি না, এটা হচ্ছে একটা টেকনিক উইচ ইজ ইউজড ইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, রাইট? অ্যান্ড এই টেকনিকটা দিয়ে আমরা জিন অফ ইন্টারেস্টটা কোথায় আছে সেটাকে আমরা স্ক্রিন করতে পারি, রাইট? তো আগে আমরা কী দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আমরা জিন অফ ইন্টারেস্টটাকে একটা ভেক্টরের মধ্যে ঢোকাই, সেই ভেক্টরটাকে আমরা কী করি না এক্সপ্রেস করিয়ে আমরা সেই জিন অফ ইন্টারেস্টটাকে আমরা রিট্রিভ করার চেষ্টা করি। ওকে, তো এইখানে আমরা কি করছি না, এইখানে আমরা ধরো ওই জিন অফ ইন্টারেস্টটা আমরা নিশ্চয়ই ধরো সেটা কোনো প্লাজমিড হতে পারে, সেই প্লাজমিডটা কোনো ব্যাকটেরিয়ার মধ্যে এক্সপ্রেস করা হচ্ছে, ঠিক আছে? এবং প্লাজমিডের মধ্যে কী আছে, জিন অফ ইন্টারেস্টটা আছে। এবার কোন ব্যাকটেরিয়ার মধ্যে ওই প্লাজমিড বা উইচ ইজ ক্যারিং দ্য জিন অফ ইন্টারেস্ট, হ্যাঁ, সেটা কোন ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে এক্সপ্রেস করেছে সেইটাকে স্ক্রিন করতে গেলে আমাদের যে টেকনিকটা আমরা ইউজ করি সেটাকে বলা হয় কলোনি হাইব্রিডাইজেশন, ঠিক আছে? সো হোয়াট ইজ কলোনি হাইব্রিডাইজেশন? ইট ইজ ইউজ টু আইডেন্টিফাই ব্যাকটেরিয়াল কলোনিজ কন্টেনিং দ্য জিন অফ ইন্টারেস্ট। যেসব ব্যাকটেরিয়া কলোনির মধ্যে, আমরা জানি ব্যাকটেরিয়া কীভাবে গ্রো করে, ব্যাকটেরিয়া তো সিঙ্গলি গ্রো করতে পারে না, তারা অনেককে মিলে একসাথে অনেকগুলো ব্যাকটেরিয়া মিলে একসাথে একটা কলোনি তৈরি করে, ঠিক আছে? গোল গোল আমরা যদি পেট্রি ডিশের মধ্যে কোনো দিন দেখে থাকি ব্যাকটেরিয়ার কালচার, তা দেখো এখানে একটা পেট্রি ডিশ দেখানো হয়েছে, এই পেট্রি ডিশের মধ্যে গোল গোল উঁচু স্ফেরিক্যাল এরকম কলোনি আকারে ব্যাকটেরিয়াগুলো কিন্তু গ্রো করে, ঠিক আছে? এবং এবার কোন কলোনিগুলোর মধ্যে আমার জিন অফ ইন্টারেস্টটা আছে, হ্যাঁ, কোন কলোনির মধ্যে আমার ওই জিন অফ ইন্টারেস্টটা আছে সেইটাকে যদি আমরা বার করতে চাই তখন আমরা এই টেকনিকটাকে ইউজ করি, রাইট? তো প্রথমে আমরা কি করি, প্রথমে এই কলোনিগুলোকে আমরা ট্রান্সফার করি টু আ ফিল্টার পেপার, ঠিক আছে, অর অ্যাবজর্বেন্ট পেপার। দেখো এখানে পেট্রি ডিশে কী আছে না, পেট্রি ডিশ উইথ কলোনিজ অফ ব্যাকটেরিয়া কন্টেনিং দ্য রিকম্বিনেন্ট প্লাজমিড। আমরা প্লাজমিডের মধ্যে জিন অফ ইন্টারেস্টটা ঢুকিয়ে সেই প্লাজমিডটাকে ব্যাকটেরিয়ার মধ্যে এক্সপ্রেস করেছি, এই ব্যাকটেরিয়াগুলোকে এবার গ্রো করিয়েছি, ঠিক আছে? এবার এই ব্যাকটেরিয়া জিন অফ ইন্টারেস্টে যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের সাথে অন্যান্য ব্যাকটেরিয়াও গ্রো করেছে, তাহলে এদের মধ্যে থেকে আমার খুঁজে নিতে হবে যে কোন ব্যাকটেরিয়াগুলোর মধ্যে আমার ওই জিন অফ ইন্টারেস্টটা ঢুকে আছে। তো তার জন্য আমি কী করি না, এই যে পেট্রি ডিশটা আছে যার মধ্যে আমি মিডিয়া দিয়ে ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করিয়েছি, তার উপরে একটা অ্যাবজর্বেন্ট পেপার, একটা এরকম গোল রঙের অ্যাবজর্বেন্ট পেপারের ডিস্ক কেটে এটাকে আমি খুব জোরে প্রেশার দিয়ে আমি চেপকে দেবো, ঠিক আছে? তাহলে কী করছি আমি প্রথমে কলোনিজ আর ট্রান্সফার টু দ্য ফিল্টার পেপার অর দ্য অ্যাবজর্বেন্ট পেপার। তাহলে এভাবে আমি কী করলাম, যখন প্রেশার দিয়ে এটাকে চাপ দিলাম তখন কী হবে না, এই কলোনিগুলো ওই ফিল্টার পেপারের গায়ে চিপকে যাবে, প্লেট থেকে ফিল্টার পেপারের গায়ে বা অ্যাবজর্বেন্ট পেপারের গায়ে চিপকে যাবে। অ্যাবজর্বেন্ট পেপার ওই জন্যই বলা আছে, অ্যাবজর্ব করে নেবে সব কিছু, রাইট? এবার কী করবো না, আমি এই কাগজটাকে আই উইল পিল দ্য পেপার ফ্রম দ্য ডিশ টু প্রডিউস আ রিপ্লিকা অফ দ্য কলোনিজ, ঠিক আছে? আমি ফোর্সেপ দিয়ে আলতো করে এই যে অ্যাবজর্বেন্ট পেপারের যে ডিশটা আছে সেটাকে উঠিয়ে নিলে কী হবে না, সমস্ত যে কলোনিগুলো আছে সেই কলোনিগুলো একটা রেপ্লিকা, মানে কলোনিগুলো সমস্ত কিছু চিপকে যাবে ওই অ্যাবজর্বেন্ট পেপারের ডিশটাতে, ঠিক আছে? এইবার আমি কী করবো না, এইবার আমি কলোনিগুলোকে আমি ওই ব্যাকটেরিয়াগুলোকে লাইস করবো, ফাটিয়ে দেবো, ঠিক আছে? ব্যাকটেরিয়াগুলো লাইস করলে কী হবে, ব্যাকটেরিয়ার মধ্যে যে ডিএনএগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে। ওকে, লাইস করবো সলিউশনের মধ্যে, হ্যাঁ, কোনো একটা সলিউশনের মধ্যে দিয়ে আমি ওটাকে লাইস করিয়ে আমি ডিএনএগুলোকে ডিনেচার করাবো। ডিনেচার মানে ডিএনএ জানি আমরা ডাবল স্ট্র্যান্ডেড, তো ডিনেচার করার মানে হচ্ছে ডাবল স্ট্র্যান্ডগুলোকে ভেঙে আমি সিঙ্গেল স্ট্র্যান্ড করে দেবো ডিএনএগুলোকে, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আমি ব্যাকটেরিয়াগুলোকে লাইস করলাম, ব্যাকটেরিয়ার ভেতর থেকে আমি ব্যাকটেরিয়াল ডিএনএগুলোকে বার করলাম, ব্যাকটেরিয়াল ডিএনএগুলোকে বার করে আমি ব্যাকটেরিয়াল ডিএনএগুলোকে ডিনেচার করালাম, ঠিক আছে? তাহলে এখানে দেখো ব্যাকটেরিয়াগুলোকে লাইস করানো হচ্ছে, লাইস করানোর পর ব্যাকটেরিয়াল যে ডিএনএটা আছে সেই ডিএনএগুলোকে আমি ডিনেচার করছি। এবার এর মধ্যেই আমার জিন অফ ইন্টারেস্টটা আছে, তার ডিএনএটাও আছে, তো সেটাও ডিনেচার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার আমি কী পেলাম না, এবার আমি শুধু পাচ্ছি হচ্ছে ডিএনএ উইচ ইজ বাউন্ড টু পেপার, কেননা আমি ব্যাকটেরিয়াগুলোকে তো লাইস করে দিয়েছি, মেরে দিয়েছি, হ্যাঁ, তাহলে শুধু ডিএনএগুলো এই অ্যাবজর্বেন্ট পেপারের গায়ে চিপকে যাবে, ঠিক আছে? এবং কিরম ডিএনএ না, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ অর ডিনেচার্ড ডিএনএ এই পেপারের গায়ে চিপকে থাকবে। ওকে, এবার আমি কি করলাম, এবার আমি মেমব্রেনটাকে হাইব্রিডাইজ করালাম উইথ লেবেল ডিএনএ ফ্রম দ্য জিন টু বি ক্লোনড, ঠিক আছে? আমি মেমব্রেনটাকে আমি কি করব না, হাইব্রিডাইজ করাবো। হাইব্রিডাইজ করানো মানে হচ্ছে এটাকে মিক্স করাবো,
ঠিক আছে? কার সাথে মিক্স করাবো না কিছু রেডিও অ্যাক্টিভলি লেবেল ডিএনএ প্রোব, হ্যাঁ, উইচ ইজ কমপ্লিমেন্টারি টু দ্য জিন অফ ইন্টারেস্ট। জিন অফ ইন্টারেস্টটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড একটা ডিএনএ সেগমেন্ট ছিল, তার যে কমপ্লিমেন্টারি যে প্রোব, সেই প্রোবগুলোকে আমি রেডিও অ্যাক্টিভ দিয়ে ট্যাগ করব, প্রোব দিয়ে ট্যাগ করব, ট্যাগ করে এর সাথে আমি মিশিয়ে দেবো, ঠিক আছে? ওই ডিএনএ বাউন্ড যে পেপারটা আছে তার মধ্যে আমি ওটাকে মিক্স করে দেবো, হাইব্রিডাইজ করে দেবো, ঠিক আছে? হাইব্রিডাইজ করে দিয়ে আমি কী করবো না এটাকে ইনকিউবেট করব উইথ দ্য প্রোব অ্যান্ড আই উইল ওয়াশ। আমি এটাকে কিছু বাফার টাফার দিয়ে এটাকে ওয়াশ করবো, ঠিক আছে? কিছুক্ষণ ধরে ইনকিউবেট করবো, কিছুক্ষণ ধরে রেখে দেবো, রেখে দিয়ে আমি কী করবো না এটাকে বাফার দিয়ে ওয়াশ করবো, ঠিক আছে? তাহলে আনবাউন্ড প্রোব সেগুলো ধুয়ে যাবে। আর যেগুলো বাউন্ড প্রোব মানে যেই প্রোবগুলো উইচ ইজ কমপ্লিমেন্টারি টু দ্য জিন অফ ইন্টারেস্ট, তারা কী করবে ওই জিন অফ ইন্টারেস্টের সাথে পেয়ারিং করে যাবে, বেস পেয়ারিং করে যাবে, বাইন্ড করে যাবে, ঠিক আছে? বাইন্ড করে গেলে আমার কী হবে না আই উইল গেট কলোনিজ কন্টেনিং প্লাজমিড অফ ইন্টারেস্ট, ঠিক আছে? এবার এইটাকে এই যে বাউন্ড যে প্রোবগুলো যে ডিএনএ সেগমেন্টগুলো আছে এগুলোকে আমি কী করবো না আই উইল এক্সপোজ দ্য এই অ্যাডসর্বেন্ট যে পেপারের যে ডিস্কটা আছে এটাকে আমি ফটোগ্রাফিক ফিল্মে আমি এক্সপোজ করব, ঠিক আছে? এক্সপোজ করলে আমি কী পাবো না আই উইল গেট দ্য পজিশন অফ দ্য ডিজায়ার্ড কলোনিজ ডিটেক্টেড বাই অটো রেডিওগ্রাফি। কারণ যেই জায়গাগুলো এই প্রোবগুলো গিয়ে আটকে আছে, যে জিন অফ ইন্টারেস্টের সাথে কমপ্লিমেন্টারি প্রোবগুলো বেস পেয়ারিং করেছে, সেগুলো যেহেতু রেডিও অ্যাক্টিভ প্রোব, সেগুলো কী হবে না সেগুলো অটো রেডিওগ্রাফির মাধ্যমে সেগুলো আমার ওগুলো গ্লো করবে, ঠিক আছে? তারা একটা স্পট দেবে, অটো রেডিওগ্রাফি স্পট দেয়, এবং সেটাকে আমি এই ডিস্ক পেপারটার মধ্যে, এই অ্যাবসর্বেন্ট ডিস্ক পেপারের মধ্যে আমি তার লোকেশানগুলো দেখতে পাবো, এবং সেখান থেকে আমি এগুলোকে রিট্রিভ করতে পারবো, ঠিক আছে? আইসোলেট করতে পারবো। তো এইভাবে আমি আমার জিন অফ ইন্টারেস্টটাকে আমি স্ক্রিন করতে পারলাম, ঠিক আছে? ওকে, তো এইটা গেল কলোনি হাইব্রিডাইজেশন টেকনিক। আচ্ছা, নেক্সট যে টেকনিকটা আমরা দেখবো সেটা এখন তোমরা খুব নাম শুনেছো পিসিআর করোনার টেস্টিংয়ের জন্য আমাদের পিসিআর টেকনিক ইউজ করা হচ্ছে, হ্যাঁ? তো চলো পিসিআর সম্বন্ধে কিছু জেনে নিই। তো হোয়াট ইজ পিসিআর? পিসিআর ইজ নোন অ্যাজ পলিমারেজ চেইন রিয়াকশন। Okay, so PCR is a technique that results in exponential amplification of a selected region of a DNA molecule. Selected region of a DNA molecule মানে কোনো জিন, ছোট্ট একটা পোর্শন অফ এ ডিএনএ মলিকিউল, সেটা হচ্ছে কোনো জিন। এই জিনটাকে আমি এক্সপোনেনশিয়াল হারে, হ্যাঁ, আমি এটাকে অ্যাম্প্লিফাই করছি, মানে প্রচুর পরিমাণ বৃদ্ধি করাচ্ছি এটাকে, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল রেটে এটাকে অ্যাম্প্লিফাই করছি। আমার কাছে একটা ছোট্ট টুকরো ছিল, সেই ছোট্ট টুকরোর অসংখ্য আমি কপি তৈরি করছি, ঠিক আছে? সেটাকেই বলা হয় পলিমারেজ চেইন রিয়াকশান, ঠিক আছে? এই পলিমারেজ চেইন রিয়াকশানের দ্বারা, টেকনিকের দ্বারা আমরা একটা ছোট্ট ডিএনএর টুকরোর অসংখ্য কপি আমরা জেনারেট করতে পারি, রাইট? আচ্ছা, so it is widely held as one of the most important inventions of the 20th century in molecular biology. কারণ সত্যি জিন তো খুব কম, মানে ধরো তুমি জিন অফ ইন্টারেস্ট খুব কমই পাওয়া যায়। সেই জিন অফ ইন্টারেস্টটা যদি তোমাকে ওই কম জিন অফ ইন্টারেস্টটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর কোনো এক্সপেরিমেন্ট করা যেত না। তাহলে প্রথমেই সায়েন্টিস্টরা কী করে না, যেই জিন অফ ইন্টারেস্টটা তারা পায় সেটার অনেকগুলো কপি তৈরি করে রেখে দেয়। যেমন আমরা একটা পেপারের অনেকগুলো ফটোকপি করে রাখি, ঠিক সেরকমই ওই একটা জিনের অনেকগুলো ফটোকপি এই টেকনিকের দ্বারা আমরা করে রাখতে পারি, যাতে পরবর্তীকালে আমরা ওটাকে ইউজ করতে পারি। আচ্ছা, আর দ্য আইডিয়া অফ পিসিআর ইজ ক্রেডিটেড টু ক্যারি মুলিস। আমরা জানি, হ্যাঁ, ক্যারি মুলিস উনি প্রথম এই টেকনিকটা উনি আবিষ্কার করেন, হ্যাঁ। উনি কী ছিলেন? উনি একজন রিসার্চ সায়েন্টিস্ট ছিলেন, ক্যালিফোর্নিয়া বায়োটেক কোম্পানি সেটাসে উনি একজন রিসার্চ সায়েন্টিস্ট ছিলেন, ঠিক আছে? এবং ইনি এই আইডিয়াটা ওনার মাথায় আসে, উনি গবেষণা করতে করতে এই আইডিয়াটা ডেভেলপ করেন, এই টেকনিকটা ডেভেলপ করেন 1983-তে, এবং 1993-তে মুলিস জয়েন্টলি মাইকেল স্মিথের সাথে এই কাজের জন্য কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ অর্জন করেন, ঠিক আছে? আচ্ছা, চলো এবার টেকনিকটা সম্বন্ধে আমরা জেনে নিই। দেখো এই ছবিটার মধ্যে খুব সুন্দর বোঝানো আছে। এখানে দেখো ডিএনএর একটা কপি আছে, এটা একটা ছোট্ট জিন, হ্যাঁ। এই ডিএনএ কপি থেকে আমি দেখো কতগুলো পিসিআরের মাধ্যমে অসংখ্য কপি আমি তৈরি করলাম, ঠিক আছে? সো আমাদের যে নোন সিকোয়েন্স আছে, সিকোয়েন্স অফ ইন্টারেস্ট আছে, সেই সিকোয়েন্স অফ ইন্টারেস্টের একটা কপি থেকে আমি দেখো নিচে পিসিআরের মাধ্যমে কতগুলো কপি আমি জেনারেট করলাম, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি যে এই টেকনিকটার ইউটিলিটি কত, হ্যাঁ। আচ্ছা, চলো আরও ডিটেলে জেনে নিই। এবার আমাদের জানতে হবে যে স্টেপসগুলো কী, পলিমারেজ চেইন রিয়াকশানের পিসিআরের স্টেপসগুলো। প্রথম স্টেপ যেটা হচ্ছে না, এই যে অ্যাম্প্লিফিকেশানের জন্য আমি তো একটা ছোট্ট জিনকে অনেকগুলো তার কপি বানাবো, ঠিক আছে? তাহলে জিন যখন
তখন সে একটা পার্টিকুলার ডিএনএর মধ্যে আছে, এবং ডিএনএ মানে ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ। তো প্রথমে যেটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে আমার ওই ডবল স্ট্র্যান্ডেড ডিএনএটাকে আমাকে ভাঙতে হবে, ডিনেচার করতে হবে। ঠিক আছে, কীভাবে ডিনেচার করবো? আমি হিট দেবো, হিট করে ডিনেচার করবো। তাহলে ওকে 95 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যাবো ডিএনএটাকে, ডবল স্ট্র্যান্ডেড ডিএনএটাকে, এবং ডিএনএটা ডিনেচার হয়ে যাবে, আর ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড আছে সেই দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে যাবে। দেখো এখানে আমি ডিনেচার করে দিচ্ছি, এই যে দুটো উপরে একটা নিচে একটা স্ট্র্যান্ড আছে, এই দুটো স্ট্র্যান্ডকে প্রথমে আমি ডিনেচার করে দিলাম অ্যাট 95 ডিগ্রি সি টেম্পারেচারে নিয়ে গিয়ে। নেক্সট স্টেপটা আছে স্টেপ 2, সেখানে কী হবে না, সেখানে আমি ছোটো ছোটো ডিএনএর কমপ্লিমেন্টারি ডিএনএর টুকরো, হ্যাঁ, ওই যে মাদার স্ট্যান্ড দুটো ছিল ডিএনএর, সেই মাদার স্ট্যান্ডের আগেনস্টে কিছু কিছু ছোটো ছোটো কমপ্লিমেন্টারি টুকরো, যেগুলোকে আমরা বলি প্রাইমার, সেই প্রাইমারগুলোকে আমি একটা এন্ডে আমি জুড়ে দেবো। দেখো আমার দুখানা মাদার স্ট্যান্ড আছে, এবং এই দুটো মাদার স্ট্যান্ডের এন্ডে আমি ছোটো ছোটো দুটো টুকরো জুড়ে দিচ্ছি। ঠিক আছে, এইটাকে বলা হয় প্রাইমার্স অ্যানিল অর অ্যানিলিং অফ প্রাইমার্স। ঠিক আছে, এই ছোটো ছোটো টুকরোগুলোকে বলা হয় প্রাইমার্স, তোমরা দেখতে পাচ্ছ ছবিটায় প্রাইমার্স, এবং এই প্রাইমার্সটাকে জোড়া হচ্ছে, হ্যাঁ, সেই টেকনিকটাকে বলা হয় অ্যানিলিং। ঠিক আছে, তো প্রাইমার্সগুলোকে আমরা অ্যানিল করছি, এবং এই প্রাইমার্সগুলোকে জুড়তে আমরা তো প্রথমে 95 ডিগ্রি টেম্পারেচারে ডিনেচার করেছিলাম, তো ওই টেম্পারেচারে যদি রেখে দিই তাহলে কিন্তু প্রাইমারগুলো জুড়বে না। তাহলে আমাকে কী করতে হবে, টেম্পারেচারটাকে নিচে নামিয়ে আনতে হবে, কুল ডাউন করতে হবে। তো কত টেম্পারেচারে নিয়ে যেতে হবে? 40 to 65 ডিগ্রি সি টেম্পারেচারে আমাকে নিয়ে যেতে হবে। এই টেম্পারেচারে নিয়ে গেলে তখন ওই প্রাইমারগুলো, যে কমপ্লিমেন্টারি প্রাইমারগুলো আছে, তারা কী হবে না, তারা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএর সাথে বাইন্ড করে যাবে। খুব ভালো কথা, তার প্রাইমারগুলোকে আমি বাইন্ড করে দিলাম। এবার কী করবো, আমরা রেপ্লিকেশনে জানি, রেপ্লিকেশনে যেমন ডিএনএ পলিমারেজ কী করে না, আগে একটা প্রাইমারকে বসিয়ে দেয়, প্রাইমারকে বসিয়ে সেই প্রাইমারের সাথে আমার নিউক্লিওটাইড অ্যাড করতে করতে যায়। ঠিক আছে, 3' এন্ডে নিউক্লিওটাইড অ্যাড করতে করতে গিয়ে আমার কমপ্লিমেন্টারি যে স্ট্র্যান্ডটা সেটাকে এক্সটেন্ড করে দেয়, এবং সেভাবে আমি দুটো কপি অফ ডিএনএ আমি পেয়ে যাই। তো এখানেও তাই, এখানে একটা স্পেশাল টাইপ অফ ডিএনএ পলিমারেজ আছে, যেটা কি না হিট রেজিস্ট্যান্ট ডিএনএ পলিমারেজ আমরা বলি এটাকে, কেননা বেশি টেম্পারেচারেও সেই এনজাইমটা কাজ করে। ডিএনএ পলিমারেজ যদি তুমি এমনি যে ডিএনএ পলিমারেজ নর্মাল যে ডিএনএ পলিমারেজ আছে, সেগুলোকে যদি তুমি বেশি টেম্পারেচারে, যেমন এখানে অনেক বেশি টেম্পারেচারে কাজ করানো হচ্ছে, হ্যাঁ, যেমন 72 ডিগ্রি সি, মানে বেশ গরম। ঠিক আছে, তো এই টেম্পারেচারে যদি ওই নর্মাল ডিএনএ পলিমারেজ যেগুলো আমাদের সেলের মধ্যে আছে, সেগুলোকে যদি এখানে কাজ করানো হয়, তাহলে সেটা ডিনেচার করে, সেটা নষ্ট হয়ে যাবে, সেটা তো একটা প্রোটিন এনজাইম, ও নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য একটা স্পেশাল টাইপ অফ ডিএনএ পলিমারেজ আছে, সেই ডিএনএ পলিমারেজটার নাম আমরা পরবর্তীকালে দেখব, ওটার নাম হচ্ছে ট্যাগ পলিমারেজ। ঠিক আছে, একটা স্পেশাল টাইপ অফ ব্যাকটেরিয়া আছে, সেখান থেকে এটা আইসোলেট করা যায়। হ্যাঁ, তো সেই ডিএনএ পলিমারেজটা এবার কী করবে না, ও 72 ডিগ্রি সি টেম্পারেচারে আমাকে রিয়াকশানটাকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে এই ডিএনএ পলিমারেজ উইল এক্সটেন্ড দ্য ডিএনএ চেন বাই অ্যাডিং নিউক্লিওটাইড টু দ্য 3' এন্ড অফ দ্য প্রাইমার্স। দেখো এখানে নিচের ডায়াগ্রামে এখানে একটা প্রাইমারের এখানে দেখানো হচ্ছে, এই একটা প্রাইমারের এন্ডে 3' এন্ডে এই ডিএনএ পলিমারেজটা, যেটা কিনা ট্যাগ পলিমারেজ আমরা বলি, হ্যাঁ, এটা এক ধরনের স্পেশাল টাইপ অফ ব্যাকটেরিয়া থেকে এটা আইসোলেট করা হয়েছে। এই ডিএনএ পলিমারেজটা একটা একটা করে নিউক্লিওটাইড ও 3' এন্ডে অ্যাড করতে থাকবে, এবং ফাইনালি আমি কী হবে না, ওই যে একটা মাদার স্ট্যান্ড, সেই মাদার স্ট্যান্ডের আগেনস্টে একটা আমি কমপ্লিমেন্টারি স্ট্যান্ড পেয়ে যাবো, এবং অপর একটি মাদার স্ট্যান্ডের আগেনস্টে আবার একটি কমপ্লিমেন্টারি স্ট্যান্ড আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে দেখো কী হচ্ছে না, এখানে আমি একটা আমার কাছে ডিএনএ মলিকিউল আছে। ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে এক্সপোনেনশিয়াল অ্যাপ্লিকেশন। এবার এক্সপোনেনশিয়াল অ্যাপ্লিকেশন মানে কি, আমার কাছে একটা টেমপ্লেট ডিএনএ আছে, একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, সেই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএটাকে আমি প্রথমে ফার্স্ট সাইকেল মানে ফার্স্ট পিসিআর রিয়াকশান করালাম, পলিমারেজ চেন রিয়াকশান করালাম, সেখান থেকে আমি কী পেলাম না, দুটো আমি ডিএনএ মলিকিউল পেলাম, দুটো কপি আমি পেলাম। ঠিক আছে, তারপর আমি ওটাকে পলিমারেজ, এই দুটো কপিকে ইন্ডিভিজুয়ালি আমি পলিমারেজ চেন রিয়াকশান করালাম, তাহলে আমি কী পাবো, আমি 4টে কপি পাবো। এই 4টে কপিকে আবার আমি পলিমারেজ চেন রিয়াকশান করালাম, মানে থার্ড সাইকেলটাই গেলাম, আমি কটা পাবো, আমি 16টা কপি পাবো। এই 16টা কপিকে আবার আমি পলিমারেজ চেন রিয়াকশান করালাম, হ্যাঁ, করিয়ে আমি কটা পাচ্ছি না, 32 কপিস পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা এক্সপোনেনশিয়াল কেন বলছি, কেননা 2 to the power n, হ্যাঁ, n হচ্ছে নাম্বার অফ সাইকেল, তার মানে 2 নম্বর সাইকেলের পর আমি কটা কপি পাচ্ছি, দেখো 4টে কপি পাচ্ছি, এখানে 4খানা কপি, এই যে 4টে, 1 2 3 4টে কপি পেয়ে যাচ্ছি সেকেন্ড সাইকেলের পরে। থার্ড সাইকেলের পরে আমি কটা কপি পাচ্ছি, আমি থার্ড সাইকেলের পরে পাচ্ছি আমি 8টা কপি, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8টা কপি পেয়ে যাচ্ছি, এবং তোমার ফোর্থ সাইকেলের পরে আমি 32খানা কপি পাচ্ছি। তাহলে কি হচ্ছে না, 2 to the power তোমার n,
মানে 2^, যদি সেকেন্ড সাইকেলের পর হয় 2^2 হলে 4টে কপি পাচ্ছি, যদি থার্ড সাইকেলের পর হয় 2^3 হলে আমি 8টা কপি পাচ্ছি, যদি ফোর্থ সাইকেলের পরে কটা কপি পাচ্ছি না 2^4 হলে আমি 16খানা কপি পাচ্ছি। ঠিক আছে, এরমভাবে আমি এক্সপোনেনশিয়াল রেটে আমি অ্যাম্প্লিফাই করতে পারছি একটা ডিএনএ থেকে আমি কতগুলো ডিএনএ কপি পাচ্ছি। ঠিক আছে, তার মানে ওই ডিএনএর মধ্যে যদি আমার জিন অফ ইন্টারেস্টটা থেকে থাকে তাহলে সেই জিন অফ ইন্টারেস্টটার আমি কতগুলো কপি পেয়ে যাচ্ছি। দেখো 40খানা সাইকেল করার পর 2^40 করে আমি 1000 বিলিয়ন কপিজ অফ দ্যাট জিন আমি পাচ্ছি। তাহলে বুঝতে পারছো একটা ছোট্ট একে ইউজ করে আমরা কত পরিমাণ ওটাকে বৃদ্ধি করতে পারছি। তাহলে এইটা হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশানের বেসিক যে ব্যাপারটা। আচ্ছা, এবার চলো এনজাইমটার ব্যাপারে আমি বলেছিলাম, এনজাইমটার নাম হচ্ছে ট্যাক ডিএনএ পলিমারেজ উইচ ইজ ইউজড ইন পলিমারেজ চেইন রিয়াকশান। ওকে, তো ট্যাক পলিমারেজটিকে এটা হচ্ছে একটা থার্মোস্টেবল ডিএনএ পলিমারেজ, মানে হিটেও এটা নষ্ট হয় না। আমরা দেখলাম কত পরিমাণ টেম্পারেচারেও কাজ করছে, হ্যাঁ, উইচ ইজ নেমড আফটার থার্মোফিলিক ব্যাকটেরিয়াম। থার্মোফিলিক মানে কি, হিট রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া থার্মাস অ্যাকুয়াটিকাস ফ্রম উইচ ইট ইজ আইসোলেটেড। এবং এই থার্মাস অ্যাকুয়াটিকাসগুলো কোথায় পাওয়া যায় না, হট স্প্রিং, হ্যাঁ, যে হট স্প্রিংসগুলো আছে ওই হট স্প্রিংয়ে এই ব্যাকটেরিয়াটাকে পাওয়া গেছিলো, হ্যাঁ। এবং এই ব্যাকটেরিয়ার মধ্যে যে এনজাইমটা আছে, যে ডিএনএ পলিমারেজটা আছে, সেটাকে বলা হচ্ছে থার্মাস অ্যাকুয়াটিকাস। ঠিক আছে, এবং এর অপটিমাম অ্যাক্টিভিটি দেখো 75 to 80 ডিগ্রি সি এর অপটিমাম অ্যাক্টিভিটি, হ্যাঁ। এবং আমাদের জানি যে পিসিআরের যে স্টেপগুলো আছে সেগুলো 72 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়, হ্যাঁ। আর এর এক্সটেনশন রেটও খুব ভালো, 50 নিউক্লিওটাইডস পার সেকেন্ডও অ্যাড করতে পারে। ঠিক আছে, এবং এর এরার রেটটা দেখো 9000 নিউক্লিওটাইড অ্যাড করলে একটা নিউক্লিওটাইড এদিক ওদিক এরার হতে পারে। ঠিক আছে, তাহলে হাইলি এফিশিয়েন্ট এটা একটা এনজাইম। তো এই এনজাইমটা আমরা এই ডিএনএ পলিমারেজটাকেই আমরা পলিমারেজ পিসিআর রিয়াকশানে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, নেক্সট হচ্ছে আর একটা জিনিস তোমাদের জানতে হবে, এই টেকনিকটা এখন খুব ইউজ হচ্ছে এই যে করোনা ভাইরাস ডিটেকশানে। আমাদের জেনারেলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেন রিয়াকশান টেকনিকটা আমাদের ইউজ হচ্ছে। এবং আমাদের যে জিবিতে যে মেশিনগুলো আছে, হ্যাঁ, পিসিআর মেশিনগুলো আছে, সেগুলো কিন্তু রিভার্স ট্রান্সক্রিপ্টেস পিসিআর মেশিন। ঠিক আছে, কেন এই মেশিনটা করোনা ভাইরাসে আমাদের ডিটেক্ট হচ্ছে, কেন করোনা ভাইরাস হচ্ছে একটা রেট্রোভাইরাস মানে কি, এটা হচ্ছে আরএনএ ভাইরাস। ঠিক আছে, তো যখন স্যাম্পল নেওয়া হচ্ছে পেশেন্টের থেকে, তখন জেনারেলি কী হচ্ছে না, একটা আরএনএ ভাইরাসের স্যাম্পল নেওয়া হচ্ছে এবং এই আরএনএটাকেই আমরা ডিটেক্ট করছি। তো আরএনএটাকে ডিটেক্ট করতে গেলে আরএনএটাকে আগে ডিএনএতে কনভার্ট করতে হচ্ছে এবং সেই ডিএনএটাকে অ্যাম্প্লিফাই করে তারপর আমরা পিসিআরের মাধ্যমে অ্যাম্প্লিফাই করে আমরা প্রোবের সাথে ওটাকে অ্যাটাচ করে আমরা ডিটেক্ট করছি যে হ্যাঁ সত্যিকারের ওই যে করোনা ভাইরাসের যে আরএনএটা আছে সেটা ওখানে আছে কি না, ওই পেশেন্টের মধ্যে পাওয়া গেছে কি না, সেটাই আমরা মূলত দেখছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর বা আরটি পিসিআর যেটাকে বলি, এটা কি করা হচ্ছে না, ফর অ্যাম্প্লিফাইং ডিএনএ ফ্রম আরএনএ। তাহলে এখানে কি আছে না, এখানে আমাদের যে সোর্সটা আছে সেটা হচ্ছে একটা আরএনএ, রাইট। তো আরএনএটাকে প্রথমে আমাদের কী করতে হচ্ছে না, একটা সিডিএনএতে কনভার্ট করে নিতে হচ্ছে। ঠিক আছে, সেটাকে কনভার্ট করার জন্য আমাদের একটা এনজাইম ইউজ করতে হচ্ছে, সেই এনজাইমটাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম এবং এই স্টেপটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে, তো what is reverse transcription? Reverse transcription is the reaction which is catalyzed by the enzyme reverse transcriptase to transcribe an RNA segment into a cDNA or complementary DNA. ঠিক আছে, ওই আরএনএ একটা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি হয়ে গেল। ঠিক আছে, which is then amplified by PCR এবং এই ডিএনএতে এবার ডাবল স্ট্র্যান্ডেড তুমি পেয়ে গেলে, একটা আরএনএ স্ট্র্যান্ড আর একটা হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ড। তাহলে তুমি একটা তুমি একটা ডাবল স্ট্যান্ডার্ড একটা স্ট্রাকচার পেয়ে গেলে। এবার এই ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচারটাকে এবার তুমি যেমন পিসিআরে আমরা ডিএনএকে অ্যাম্প্লিফাই করছিলাম, ডিনেচার করছিলাম, অ্যানিল করছিলাম আর পলিমারেজ চেন দিয়ে নিউক্লিওটাইড অ্যাড করছিলাম, সেইভাবে আবার এটাকেও আমরা সেম অ্যাম্প্লিফাই করব। শুধু এখানে যে এনজাইমটা ইউজ হয় সেটা হচ্ছে থার্মোফিলাস যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া থেকে যে এনজাইমটা আইসোলেট করা হয়েছে, হ্যাঁ, সেই এনজাইমটা এখানে আমরা ইউজ করছি। কেন, আগে করেছিলাম থার্মাস অ্যাকুয়াটিকাস, এখানে হচ্ছে থার্মোফিলাস ব্যাকটেরিয়া। ঠিক আছে, তার যে এনজাইমটা সেটাকে আমরা ইউজ করি, কেননা এর একটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অ্যাক্টিভিটি আছে। ঠিক আছে, ওই জন্য এই এনজাইমটাকে আমরা ইউজ করছি। তো চলো এখনকার সিচুয়েশানের এটা একটু দেখে নিই। এটা দেখো যে করোনা ভাইরাসে কীভাবে এই টেকনিকটা ইউজ হচ্ছে। হ্যাঁ, প্রথম স্টেপে দেখো কী করা হচ্ছে না, সোয়াব নেওয়া হচ্ছে। আমরা সোয়াব নিই, সোয়াব করতে গিয়ে নিই নোজ থেকে বা গলার ভেতরে, হ্যাঁ, একটা তুলোর ঢুকিয়ে, মানে বার্ড টাইপের একটা থাকে, ওইটা ঢুকিয়ে আমরা সোয়াব নিয়ে নিই। ঠিক আছে,
সোয়াব নিয়ে সেই সোয়াবটাকে সিল করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। হ্যাঁ, এবার এই সোয়াবটার মধ্যে কী আছে না, এই সোয়াব থেকে আমরা আরএনএ অফ দ্য যে সার্স কোভ-19 যে ভাইরাসটা আছে তার যে আরএনএ আছে সেই আরএনএটাকে পিউরিফাই করা হয় এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে দেখো আরএনএটাকে আমরা কী করছি, সিডিএনএতে কনভার্ট করছি, রাইট। এবং তারপরে আমরা কী করছি, তারপর আমরা এটাকে পিসিআর করছি, ঠিক আছে। তো পিসিআর করে আমরা অনেকগুলো কপি পাচ্ছি। এবার এই পিসিআর যে কপিগুলো আছে সেগুলোকে আমরা এবার প্রোব দিয়ে, এই যে ফ্লুরেসেন্ট ডাই আছে, হ্যাঁ, বা রেডিও অ্যাক্টিভ ট্যাগ কিছু একটা করে এগুলোকে আমরা ওই হাইব্রিডাইজেশন করাচ্ছি। প্রোবের সাথে যেমন আমরা কলোনি হাইব্রিডাইজেশন করেছিলাম, এখানে ডাইরেক্ট আমরা হাইব্রিডাইজেশন করছি, ঠিক আছে। প্রোব ডিএনএ প্রোব দিয়ে হাইব্রিডাইজেশন করেছি। হাইব্রিডাইজেশন করলে যেই সবগুলো তোমার ফ্লুরেসেন্স বা রেডিও অ্যাক্টিভিটি শো করছে সেগুলো পজিটিভ বলছি, আর যেগুলো তোমার রেডিও অ্যাক্টিভিটি শো করছে না, দেখো নিচের গ্রাফটা রেডিও অ্যাক্টিভিটি শো করছে না, সেগুলোকে আমরা বলছি নেগেটিভ, ঠিক আছে। তো এখানে যে ড্রব্যাকসগুলো আছে, যে ড্রব্যাকগুলো আছে, যে এই যে যখন স্যাম্পল নেওয়া হচ্ছে তখন কী হয় না, আপার এয়ারওয়ে মানে আপার পার্ট অফ দ্য থেকে আমাদের নোজ থেকে আর থেকে নেওয়া হচ্ছে। তো কিন্তু কী হচ্ছে যে এই যে ভাইরাসটা আছে এটা দে ক্যান মুভ ফ্রম আপার এয়ারওয়েজ টু দ্য লাংয়ের ভেতরে চলে যেতে পারে, মানে এই মানে ন্যাজাল আর থ্রোটের যে স্যাম্পলগুলো আছে সেগুলো সেখানে নাও থাকতে পারে, সেখান থেকে হয়তো ও মাইগ্রেট করে প্যাথোজেনটা ভাইরাসটা লাঙে চলে গেছে, কিন্তু লাং থেকে তো আমাদের স্যাম্পল নেওয়ার কোনো নেই, কোনো টেকনিক নেই। তো এইটা একটা প্রবলেম। হ্যাঁ, আর একটা হচ্ছে এই প্যাথোজেনটা মানে বেশিক্ষণ আর কি থাকে না। হ্যাঁ, তো যখন আমরা স্যাম্পল নিচ্ছি এবং যখন আমরা ল্যাবে যাচ্ছি তার মধ্যে কিন্তু টাইমটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। খুব বেশিক্ষণ যদি রেখে দিই স্যাম্পলটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। আর কন্টামিনেশন হতে পারে। হ্যাঁ, কন্টামিনেশন হলে তো আর ভাইরাসের সাথে অনেক কিছু চলে আসতে পারে, তো সেখানে এই টেকনিকটা মানে অতটা স্পেসিফিক্যালি আমাকে দেবে না, ঠিক আছে। প্রচুর পরিমাণ আমাদের কেমিক্যাল, দামি দামি কেমিক্যাল, হ্যাঁ, এক্সপার্টাইজ লাগে, যারা এক্সপার্ট হ্যান্ড লাগে, সময়ও লাগে করতে, ঠিক আছে। তো এই হচ্ছে এর প্রবলেম। যাই হোক, এটাই হচ্ছে একমাত্র টেকনিক এখন যেটা ইউজ হচ্ছে। সেই টেকনিক দিয়ে আমরা স্পেসিফিক্যালি কনফার্ম করতে পারি যে এটা মানে কেউ কোভিড পজিটিভ বা কোভিড নেগেটিভ কিনা, রাইট। তো তোমাদের কালকে এইটাই এতে থাকবে, অ্যাসাইনমেন্টে থাকবে।